This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূলের পোস্টার যুদ্ধ রাজনৈতিক মহল এই কথাই বলছে। যাদবপুরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার। যাদবপুরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ পোস্টারে লেখা আছে সর্বাধিনায়িকা। যাদবপুরে রাতেই পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এই পোস্টার, যে পোস্টার আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। পোস্টার তো পড়তেই পারে, কিন্তু এই পোস্টার কখন পড়লো? যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা পোস্টার পড়েছিল অধিনায়ক অভিষেক হিসেবে, ঠিক তার পরেই এই পোস্টারটা পড়েছে তার পাশেই। সকালে ছবিটা দেখি 11টা 1। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে খবর আমরা ব্রেক করেছিলাম, যে ফ্যাম অর্থাৎ ফিয়ারলেস AITC মেম্বার তাদের যে রণকৌশল বৈঠক রয়েছে 23শে মার্চ অর্থাৎ আগামীকাল, সেই বৈঠকটা কেন্দ্র করে প্রথমে পড়েছিল এই পোস্টার এবং এই পতাকা, যেখানে লেখা ছিল অধিনায়ক অভিষেক। সেই খবর ব্রেক করে TV9 বাংলা। তাহলে অধিনায়ক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেনে নেওয়া হচ্ছে। তারপর এই অধিনায়ক অভিষেক যেখানে রয়েছে তার পাশে পড়লো অন্য পোস্টার, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে, সেখানে লেখা হলো সর্বাধিনায়িকা জয় হে, এবং সেটাও কিন্তু ফ্যামের তরফ থেকে। TV9 বাংলা খবর ব্রেক করার পরে বিরোধী দল কার্যত ছেকে বসেছিল তৃণমূল কংগ্রেসকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে অধিনায়ক, কিন্তু সেই অধিনায়কত্ব রইল না। সর্বাধিনায়িকা এলেন, সর্বাধিনায়িকা হিসেবে মমতা ব্যানার্জির ছবি গোটা যাদবপুর চত্বর জুড়ে লাগানো হয়েছে। স্বাভাবিকভাবেই তৃণমূলে যে অস্বস্তিতে রয়েছিল 26-এর নির্বাচনে অধিনায়ক কে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কিন্তু কোথাও পরিষ্কার করে দিল সর্বাধিনায়ক সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সুমন। দেখুন, যে কোনো রাজনৈতিক দল যে কোনো নেতা নেত্রীর সম্পর্কে কোনো পোস্টার দিতেই পারেন, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাজনৈতিক মহল বলছে একটা পোস্টার যখন পড়লো যেখানে লেখা রয়েছে অধিনায়ক অভিষেক, তার কয়েক ঘন্টা পরে এই পোস্টারটা কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় গত শনিবার ভার্চুয়াল বৈঠক থেকে আবারও স্বমহিমায় দীর্ঘদিন পরে আমরা দেখলাম দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে, পদাধিকারী যারা আছেন তাদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই সোশ্যাল মিডিয়া লেখা শুরু হয়ে গেল আগামীকে মানতে হলো। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরের আগে নির্দিষ্ট করে দিয়ে গেছেন তিনি যখন এই রাজ্যে থাকছেন না তখন দলে যাবতীয় কর্মসূচি দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী। তার কয়েক ঘন্টার মধ্যেই পোস্টার পরে শহর জুড়ে, যে পোস্টার আমরা দেখিয়েছিলাম গতকাল আপনাদেরকে অধিনায়ক অভিষেক, তার কয়েক ঘন্টার মধ্যে আবার ঠিক তার পাশে এই পোস্টারটা পড়লো, যে পোস্টারটা এখন আমরা দেখাচ্ছি সর্বাধিনায়িকা জয় হে। শাসক দল পরপর পোস্টার মারছে, রাজনৈতিক মহল বলছে পোস্টার যুদ্ধ চলছে। বিরোধীরা কি বলছেন শুনুন দিলীপ ঘোষের বক্তব্য। যার পয়সা আছে চারটে হোর্ডিং লাগিয়ে দেয়, যাকে কেউ চেনে না, যে জীবনে রাজনীতি করেনি, যে সমাজের জন্য কিছু করেনি, তারও বড় বড় হোর্ডিং আমরা দেখি। হোর্ডিং দিয়ে কিছু হবে না। যদি যাদবপুরের পরিবর্তন করার দরকার আছে গিয়ে করো, শিক্ষার পরিবেশ তৈরি করো, সে দম নেই। কে নেতা পার্টির মধ্যে সেই নিয়ে ঝগড়া চলছে, হোর্ডিংয়ের রাজনীতি শুরু হয়ে গেছে, এতে কিছু যায় আসে না। যাদবপুর যদি সমস্যা হয় সমস্যা সমাধানের জন্য চেষ্টা করুন। কংগ্রেস আবার এই দুটো পোস্টারের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠী কোন দলের দিকে আঙুল তুলছে। এগুলো তো নিজেদের ভেতরের যে আদি নব্য, নতুন পুরনো, নতুন তৃণমূল, কেউ পাওয়া তৃণমূল, কেউ না পাওয়া তৃণমূল, কেউ আগে তৃণমূল, কেউ পিছনে তৃণমূল। এই বোতলের ভূত বেরিয়েছে অনেকদিন আগে। এটা যতই চেষ্টা করুক বোতলের মধ্যে আর ঢোকাতে পারবে না। আগামীকে জানতে হবে, তারপরে কাউকে মাতাল বলা, এসবগুলো পোস্টার আমরা আগেও দেখেছি। আসলে এগুলো করে নিজেদের অন্তর্দ্বন্দ্বকে আরো সামনে আনার ঢাকার চেষ্টা করেছিলেন যেভাবে হোক। মাননীয় মুখ্যমন্ত্রী দুদিন আগে বলেছিলেন না যে আমি দেখবো, আমি সবকিছু করবো। আসলে বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। এখন তুমি কার, সর্বাধিনায়িকার না অধিনায়কের? এই অধিনায়ক, নায়িকা, খলনায়ক, নায়িকা এইসব চর্চা চলবে, কিন্তু বাংলার মানুষের হাতে পেন্সিল। যে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ একটা রাজ্য যে পিছিয়ে পড়তে পড়তে তলানিতে চলে গেছে, সেটার দিকে এদের কারণ নজর থাকবে না। এরা নিজেদের অন্তর্দ্বন্দ্বেই ব্যস্ত থাকবে। এদিকে কুকথা বিতর্কের মাঝেও স্বমহিমা দিলীপ ঘোষ, ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের মুখে। যে দলেরই হোক বেয়াদবি করতে এলে বাড়ি থেকে রাস্তায় টেনে এনে পিটবো, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। মেজাজ হারায়নি, মেজাজ ঠিক রেখেই বলেছি।
যা বলেছি ঠিক বলেছি, আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি যদি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি, সে যত বড় নেতা হোক। এখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কীভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষকে দীর্ঘদিন পর আমরা সমহিমায় দেখতে পাচ্ছি। একটা সময় ছিল যখন দিলীপ ঘোষ এ রাজ্যে বিজেপির দায়িত্বে রয়েছেন, তখন সকালবেলা করে বেরোতেন তিনি, মর্নিং ওয়াকে যেতেন, তার বক্তব্য শোনার জন্য সাংবাদিকরা তার সামনে মাইক ধরতেন, তিনি একের পর এক বক্তব্য দিতেন। সেই বক্তব্য কখনো কখনো বিতর্কের জন্মও দিয়েছে। যারা তার অনুগামী, দিলীপ ঘোষের অনুগামী, তারা অবশ্য বলতেন যে দাদা ঠিক পথেই আছেন, দাদা ঠিকই কাজ করছেন, যেটা করা দরকার। গতকালও দিলীপ ঘোষ যখন এই বক্তব্য রেখেছেন, যে ছবি আমরা দেখাচ্ছি, তারপরে বিরোধীরা যেমন আক্রমণ শোনাচ্ছে, তার সৈনিক যারা আছেন, দিলীপ ঘোষের অনুগামী যারা আছেন, তারা অবশ্য বলছেন দিলীপ ঘোষ যেটা বলেছেন ঠিকই বলেছেন। টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন, 14 পুরুষ তুলবো, এবার বড় মত দিয়েছে বেশি না কাজ করবে না। প্রদীপকে বলো, প্রদীপকে বলবো কেন? আমি লাস্টে পুলিশ রাস্তাও বাকি রইল নাকি? মেজায় হারাইনি, মেজায় ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি, আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি যদি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি, সে যত বড় নেতা হোক। এখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কীভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। আর একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। প্রতি সভায় বদলাচ্ছে টার্গেট। এবার 26-এর ভোটে 150-এর বেশি আসন পাওয়া লক্ষ্যমাত্রা বাঁধলেন শুভেন্দু অধিকারী। রামপুরহাটে তার দাবি 150 শুধু নয়, সন্তোষজনক লিড হবে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে 180 আসন জয়ের কথা বলেছিলেন, অন্তত 180 আসন জয়ের কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। কেন বারবার আসন সংখ্যা বদল, তার ব্যাখ্যাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবে যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন, এই জেলায় 200 আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। পশ্চিমবাংলায় সুশাসন সুরক্ষা দেব। 180 সেটা আমাদের সরকারে আসতে হবে। আমি পূর্ব মেদিনীপুরে বলেছি যে 16টা 15টায় লিড আছে, হ্যাঁ 100 ওখানে 15টায় লিড আছে, 16টা হবে। সেটা সংখ্যার তো এভাবে বলা যায় না, আমি কখনো বলিও না, কিন্তু বিজেপি সরকারে হবে, ম্যাজিক ফিগারের উপরে যাবে। অতএব 150-এর উপরে আমাদের যেতে হবে, আমরা সেই লক্ষ্যে এগোবো। এবং আমি বলেছি যে 150 শুধু নয়, একটা কমফোর্টেবল লিড হবে। এবার 26-এর ভোটে 150 আসনের বেশি পাওয়ার লক্ষ্যমাত্রা বাঁধলেন শুভেন্দু অধিকারী। রামপুরহাটে তার দাবি 150 শুধু নয়, সন্তোষজনক লিড হবে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে, নিশ্চয় মনে আছে আপনাদের, তমলুকের কর্মসূচি থেকে শুভেন্দু অধিকারী অন্তত 180টি আসন জয়ের কথা বলেছিলেন। কেন বারবার আসন সংখ্যা বদল, তার ব্যাখ্যাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। দেখুন, একদিন শুভেন্দু অধিকারী বলছেন 180, পরের দিন বলছেন 150। যদিও তার বক্তব্যের আগে পরেটা ধরলে ব্যাখ্যাটা কিন্তু অন্যরকম। যদিও তৃণমূল কংগ্রেস তারা ওই ব্যাখ্যায় আর যেতে চাইছেন না, তারা সংখ্যাটাকেই ধরে টার্গেট করেছেন শুভেন্দু অধিকারীকে। ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো দিলীপ ঘোষ, যারা হাত ধরে এই রাজ্যে সব থেকে বেশি আসন পায় বিজেপি, সেই দিলীপ ঘোষ কি বলছেন। 77 থেকে কমে আজকে 60-এ নামছে, এরপরে 40-এর কমে নামলে ওই তো বিরোধী দল নেতা থাকতে হবে, 30-এর কমে নামলে হাফ তো হয়েছে গেছে প্রায়, আর হাফ। ইলেকশনের পরে এইসব তো গণনা হবে, আগে গুনে কি লাভ আছে, 26 আসুক।
বিধানসভা বিজেপির টার্গেট কত? দুরকম বক্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। 20শে মার্চ তমলুকে দাঁড়িয়ে বলেছিলেন অন্তত 180টা আসন জিতবে বিজেপি, কিন্তু ঠিক তার পরের দিন বীরভূমে দাঁড়িয়ে বললেন 150টি আসনের ওপরে যাওয়ার লক্ষ্য নিয়ে এগোবে বিজেপি। এখন পাটিগণিতের অঙ্ক শুভেন্দু অধিকারী কিভাবে কষছেন সেটা তিনি বলতে পারবেন। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আচ্ছা, অধীরকে খুনের সুপারি কি জেলের কয়েদিকে দেওয়া হয়? প্রাক্তন এসপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন অধীর চৌধুরী। যে সুপারি নিয়েছিল তখনও তৃণমূলে যায়নি, তাকে খুন করতে আসামিকে জেল থেকে বের করার পরিকল্পনা ছিল, দাবি করেছেন কংগ্রেসের পোড় খাওয়ার নেতা। জেলখানা থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়, তার বদলা নেওয়ার জন্য আবার ঢুকিয়ে নেওয়া হয়। আপনাদেরকে বলি, আমাকে দেখছেন সামনে অধীর চৌধুরী বসে আছে, এই অধীর চৌধুরীকে মারানোর জন্য জেলখানার মধ্যে বসে থাকা অবস্থায় আসামিকে প্রপোজাল দিচ্ছে কে? এই জেলার অনেক দিনের পুরনো এক এসপি, আমি নাম করছি না, যে সুপারি নিয়েছিল তখনও তৃণমূলে সে যায়নি, সুপারি নিয়েছিল অধীর চৌধুরীকে মারাবো। তাই জেলখানার ভেতরে বসে থাকা আসামিকে প্রতিনিয়ত পরামর্শ, প্ররোচিত এবং জেলখানায় ইন্টারভিউর নামে, জিজ্ঞাসাবাদের নামে গিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল, জেলখানা থেকে বার করে দেবো, মেরে আবার ঢুকিয়ে নেবো জেলে। জেনে রাখুন আপনারা। মারাত্মক বক্তব্য অধীর চৌধুরীর, মারাত্মক অভিযোগ। রাজ্যের শাসক দল গোটা বিষয়টা কিভাবে দেখছে শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। কি বলছে বিজেপি, কি বলছে বামেরা। নিজে জিততে পারে না, হেরো ভূত, ওকে আবার খুন করবে কেন? মরা মেরে কেউ কেস খায়। এ সুপারি কে দিয়েছে, কাকে দিয়েছে, এটা তো তদন্তের বিষয়, পুলিশের কাজ করা উচিত। যে যার বিরুদ্ধে অভিযোগ করতে পারে, এটা ঠিক কেন সে অভিযোগ প্রমাণ করার দরকার আছে। যে কোনো লোকের নামে বলে দেবে আর সেটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, যদি এরকম হয়ে থাকে একটা চিন্তার বিষয় আছে, পুলিশের তদন্ত করে দেখা উচিত। জেল থেকে আসামিকে বার করা হবে, সুপারি অধীর চৌধুরীকে খুন করো, আগে জেল পরে জেল ব্যবস্থাপনা হয়ে যাবে, তারপর তার নিরাপত্তা হয়ে গেল কারণ সে জেলে থাকছে। এই রকমের অভিযোগ ভয়াবহ। এবং কে করছেন? পুলিশ সুপার। পুলিশ মন্ত্রীর অবিলম্বে উচিত গুরুত্ব দিয়ে দেখা এবং আপাতত বহু লোককে তো ওনার পছন্দ না হলেই সরিয়ে রাখেন, ওয়েটিংয়ে পাঠিয়ে দেন। সুপারকে অবিলম্বে কাছ থেকে সরিয়ে দেওয়া উচিত।